তো ওনার দলের নীতি নির্ধারক যারা ছিলেন তারা কই যদি ব্যানিশ না হয়? আপনাকে আমি প্রশ্ন করি, আমাদের দর্শক শ্রোতাকে প্রশ্ন করি যে ব্যানিশ হয় নাই, তো তাহলে ওবায়দুল কাদের কোথায়, আরো যারা নীতি হাসান মাহমুদ কোথায়, যারা পালিয়ে গেছে তারা কোথায়, যারা জেলে আছে তাদের কথা না বাদ দিলাম। আমি একটা কথাই বলছি, আমার কাছে এক বাক্যে এটা আমিও শুনেছি, মন দিয়ে শোনার চেষ্টা করেছি, আমাদের সে প্রবাদের মতোই মনে হয়েছে যে আসলে কয়লা ধুলে ময়লা যায় না। এখনো যদি তার কথা বিভ্রান্ত হয়ে যদি রাস্তায় নামে, জীবন চলে গেলে উনি আসি বাঁচাবে? আজকে যার সাথে কথা বলে সে কেন জিজ্ঞাসা করে না যে আপনি কোথায় আছেন? দিল্লিতে আছেন, দিল্লিতে কোন জায়গায়, কোন এলাকায়, কোন জায়গাতে আপনি বসবাস করছেন, আপনাকে দেখা যায় না কেন? তো কয়লা ধুলে ময়লা যায় না, ওনার দাম্ভিকতা, এই যে উনি তার আগেও ওনার এইভাবে উনি ওনার কথাগুলো বক্তব্যগুলোকে ডেলিভার করতেন, এবং এই বক্তব্যগুলোই আজকে ওনাকে এই অধপতনে চড়াই নিয়ে গেছে। ওই যে একটা সংবাদ সম্মেলনে রাজাকারের বাচ্চা বলে কথা বলা, একই তো। মানে ওনার ধরন প্রকৃতির ভিতরে তো কোনো পরিবর্তন এসেছে বলে তো মনে হয় না। তো একটা অংশ বলতে শুনছিলাম যে যারা ছাত্রলীগের গায়ে হাত দিয়েছে তাদেরকে উনি দেখে নিবেন, তাদের লিস্ট করে রাখতেন। তো এই লোককে বলতেছে যে তিনি আবার রাষ্ট্রের ক্ষমতায় আসবে, আবার উনি ফিরে আসতেছে। এগুলোকে আমরা মনে করি অসুস্থ মস্তিষ্কের একটা বহিঃপ্রকাশ। এটার বাইরে এটাকে বড় করে দেখার কোনো কিছু নাই। এই যে উনি আসলে যে প্রতিহিংসা, আমি তর্কের খাতিরে বলি যে এটা কখনো অসম্ভব, ইতিহাসেও এটা কখনো সম্ভব না। এটা সবারই অভিজ্ঞতা কম বেশি আছে, আমাদের যারা আছি। তো তারপরেও তর্কের কিন্তু খাতিরে তাই যদি আমরা বলে কি ধরেও এই নিই দলটা যে কি উনি হারিয়ে গেছে? এটা কি আমরা ধরে নিব যে আপনি একেবারে ভ্যানিশ হয়ে গেছে, এরা সবাই ভ্যানিশ এখন? ভ্যানিশ হয়ে গেছে বিধায় তো উনি পালিয়ে গেছেন। উনি যদি কিন্তু ভ্যানিশ ওনার হয়ে লোকজন না তো। যেতেন উনি তো তাহলে থেকেই যেতেন। উনি তো মানে আমাদের মানে মোহাম্মদ ভাইদের চেয়ারম্যান মরহুম হোসেন মোহাম্মদ এরশাদ, উনি তো পালাই যাননি। ওনার বিরুদ্ধে তো আন্দোলন হয়েছিল, যদিও এতটা হয় নাই। স্বাধীনতার এই 53 বছরে একমাত্র হাসিনার বিরুদ্ধেই, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে এত বড় মানে সারা পৃথিবী কাঁপানো আন্দোলন হয়েছে। কিন্তু এরশাদ সাহেবও তো জেলকে বরণ করে নিয়েছেন। উনি তো ভ্যানিশ, তো নিজেরটা নিজে ভ্যানিশ করে দিয়ে গেছেন, কবর দিয়ে গেছেন। আজকে কি আমাদের বুঝতে খুব অসুবিধা হয় উনি কোথায় ইউনিয়নের ছাত্রলীগের সভাপতির সাথে কথা বলে ফোন রেকর্ড ফাঁস হয়? কোথায় জ্যাকসন হাইটের কে একজন রাস্তার ফুটপাতে বসে সেখানে দোকান করে আমেরিকা, তার সাথে কথা বলে আপা আপা বলে 36 বার না কয়বার, 3600 বার আপা আপা বলে উচ্চারণ করছে। তো ওনার দলের নীতি নির্ধারক যারা ছিলেন তারা কই যদি ব্যানিশ না হয়? আপনাকে আমি প্রশ্ন করি, আমাদের দর্শক শ্রোতাকে প্রশ্ন করি যে ব্যানিশ হয় নাই, তো তাহলে ওবায়দুল কাদের কোথায়, আরো যারা নীতি হাসান মাহমুদ কোথায়, যারা পালিয়ে গেছে তারা কোথায়, যারা জেলে আছে তাদের কথা না বাদ দিলাম। তো ওনারা তার ওনারা সাথে যোগাযোগের ওনারা সেরকম একটা ওনারা ফোন। ওনারা পরিস্থিতি দেখতেছে, সময় সুযোগ মতো ওনারা আসবে। তো উনি উনি সময় সুযোগ মতো যখন আসে তখন বললেই হয়। এখন যদি এত বড় মাপের একজন নেত্রী, আর বাংলাদেশের মানুষের কাছে হলো একটা পেশিবাদের নেত্রী, গডফাদার, গডমাদার, তো উনি যদি আপনি একটা ইউনিয়ন পর্যায়ের মানে ছাত্রলীগের সভাপতির সাথে কথা বলে সেটা ফাঁস হয়, সেখানে উনি হুমকি ধমকি করে, বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষের বুঝতে অসুবিধা হয়। তর্কের খাতিরে যদি উনি কখনো ফিরেও আসেন তাহলে মানুষের উপর কতটা জিজ্ঞাসা, যতটা মানে প্রতিশোধ পরায়ণ তিনি হবেন। যেমনটি ওনার সবাই এটা বলেন, ওনার বইতে আমার ফাঁসি চাই বইতে লিখে আছে উনি ওনার বাবার 15ই আগস্টের প্রতিশোধ নেওয়ার জন্য উনি বাংলাদেশের রাজনীতিতে এসেছেন। তো সেটা কড়াই গন্ডায় বাংলাদেশের মানুষকে উনি বুঝিয়ে দিয়েছেন। আবার এখন উনি 1,500 ছাত্র মারা গেল, জনতা মারা গেল, কৃষক মারা গেল, শ্রমিক মারা গেল, তাদের জন্য অনুশোচনা নাই, দুঃখ প্রকাশ নাই। তিনি বলতেছে আমাদের কোপায় কোপায় যাদেরকে মারা হচ্ছে তাদের প্রতিশোধ নেবেন উনি। আমি বিকৃত মস্তিষ্কের এই বক্তব্যের আসলে আলোচনা করতেও স্বাচ্ছন্দ্য বোধ করি না। আমি একটা কথাই বলছি, আমার কাছে এক বাক্যে এটা আমিও শুনেছি, মন দিয়ে শোনার চেষ্টা করেছি, আমাদের সে প্রবাদের মতোই মনে হয়েছে যে আসলে কয়লা ধুলে ময়লা যায় না। ওনার মানসিকতা যেমনটা এখন আছে, পলাতক অবস্থায় তিনি তেমনই আছেন, দেশ থেকে চোরের মতো পালিয়ে গেছেন, এতগুলো মানুষকে হুমকির মুখে ফেলে দিয়ে, ওনার কর্মী বাহিনীকে ফেলে দিয়ে আজকে উনি আবার মানে একটা আড়ালে জঙ্গলে গুহায় বসে, না কোথায় বসে আল্লাহ ছাড়া কেউ জানে না, ওখান থেকে বসে উনি বলতেছেন প্রতিশোধ নেবেন। কার? কর্মীদের। কর্মীদের এই দশা করলো কে? উনি। আরে ওনার বিচার হওয়া উচিত তো, কর্মীদের, আওয়ামী লীগের কর্মীরা তো ওনাকে পিটানো উচিত।
কারণ তাদেরকে যে অনিশ্চিত একটা গন্তব্যের মধ্যে ঠেলে দিয়ে চলে গেল, এটা তারা ওনার বিচার এবং তার ফাঁসি চাওয়া উচিত। তার বক্তব্য এবং উনি উজ্জীবিত, বলছে অনেকে যে আমি উনি বলতে ভালো, শুনছি যে এটাতে উজ্জীবিত। উনি ভালোই আছে, বলেন। নেতা কর্মীদের উপর অত্যাচার হচ্ছে সেটা উনি জানে, যার নাম বলবে তাকে গ্রেফতার করা হবে এরকম, বাট উনি ভালো আছে। তো সেখানে আসলে আওয়ামী তো লীগের উনি ভালো কর্মীদের থাকার জন্য কি, জন্য তো উনি ভালো থাকার জন্য তো আওয়ামী লীগের দলের নেতা কর্মীরা আজকে মানে যেটা মানে কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্যে তারা শাস্তির মুখোমুখি হচ্ছে, কোথাও কোথাও তারা হামলার শিকার হচ্ছে, এটা তো ওনার কারণে হচ্ছে। উনি কি এখান থেকে 7 সমুদ্র 13 নদীতে কোথায় আছে উনি বুক খুলে তো এটা বলতেও পারে না। বলেন না, উনি ভারতে আছে, আমরা জানি কোন প্রদেশে আছে, কোন জায়গায় আছে, কোন শহরে আছে, বলুক উনি। উনি প্রকাশ্যে ভারতে হাঁটুক। যার নিজের নৈতিকতা নাই এতটুকু হাঁটার, উনি নিজে কোথায় আছে এটা বলার সাহস নাই। আমরা বিশ্বাস করতে হবে, বা আওয়ামী লীগের যদি কর্মীরা এখনো বিশ্বাস করে যে তাদের জন্য উনি বিশাল কিছু করে ফেলবে, তাহলে তাদের চেয়ে বোকার স্বর্গে আর কেউ বসবাস করে না। এটা আমরা আপনার সাথে বহুবার বলেছি যে এই মানে ফ্যাসিস্ট সরকার হাসিনা তার আত্মীয় স্বজন নিয়ে তারা পালিয়ে যাবে, কিন্তু যারা তৃণমূলে কাজ করে তাদের দশা খুবই খারাপ হবে। সেদিন তারা আমাদের কথা বুঝেনি। আজকে আমরা তাদেরকে আহ্বান জানাবো যে আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে তার পরিবারকে পরিত্যাগ করার জন্য, ডিভোর্স করার জন্য। তারা যদি এটা না করে, তাহলে এই যারা এখন বাংলাদেশে আছে তারা যেরকম ভাবে কলঙ্কিত হচ্ছে, তাদের যে প্রজন্ম বেড়ে উঠতেছে তাদেরকেও মানুষ ঘৃণা করবে, সামাজিক প্রতিরোধের মুখে পড়বে, সামাজিক সম্পর্ক ছিন্ন করবে। সুতরাং আমি বলবো এখনই সময় যে তারাও একটা তাদের শুভবুদ্ধির উদয় হোক, যে এই ধরনের কথা বিভ্রান্ত না হোক। এখনো যদি তার কথা বিভ্রান্ত হয়ে যদি রাস্তায় নামে, জীবন চলে গেলে উনি আসি বাঁচাবে? আজকে যার সাথে কথা বলে সে কেন জিজ্ঞাসা করে না যে আপনি কোথায় আছেন? দিল্লিতে আছেন, দিল্লিতে কোন জায়গায়, কোন এলাকায়, কোন জায়গাতে আপনি বসবাস করছেন, আপনাকে দেখা যায় না কেন? উনি একটা জায়গায় বেরিয়ে উনি একটা ছবি দেখলেন, উনি একটা ভিডিও কনফারেন্স করুক না। যার এতগুলো করার নৈতিক ইয়ে নাই, উনি ওদেরকে বলতেছে তোমাদের হত্যার প্রতিশোধ দিবে উনি, কাউকে উনি ছাড়বে না, সবাই লিস্ট করে রাখতে হবে। তার মানে ওই যে তার মানে একটা মানে ভিনটেকটিভ মানসিকতা, হ্যাঁ, যে যেটা আছে অ্যাগ্রেসিভ একটা মুড, এটা ওনাকে সব সময় তাড়িত করে। এটা ওনাকে সৃষ্টি করেছে, এটা হাসিনাকে ধ্বংস করেছে। এটাই ধ্বংসের মূল কারণ। এই অহংকার, অহমিকা, এখনো কথার ভিতরে সেই অহমিকা, এখনো কোনো অপরাধ বোধ, এখনো অনুশোচনা কোনো কিছুই নেই। সুতরাং আমাদের দুঃখ লাগে যে যখন আমরা যেই মতাদর্শের রাজনীতিকে বিশ্বাস করি, সরাসরি রাজনীতি না করলেও, যখন আবার সেখান থেকে একটা মহল থেকে আসে যে আওয়ামী লীগের রাজনীতিটা নিষিদ্ধ করার পক্ষে না, তখন কিন্তু আমরা ব্যথিত হই, তখন কিন্তু জনগণ বিভ্রান্ত হয়। হ্যাঁ, যে আমরা আওয়ামী লীগের রাজনীতি স্পেস দিতে চাই, নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দিতে চাই না, এটার পক্ষে না, মানে এই কথাগুলোর ইকুয়েশনটাও কিন্তু মেলানো যায় সেটা না। তো স্বয়ং যেমনটা বিএনপি আমি বলছে, সেটা জি, তো স্বয়ং বিএনপি বলছে। না, আমি বিএনপির কথাই বলছি। আমরা তো বিএনপির মতাদর্শেরই তো মানুষ। আমরা তো মানে বাংলাদেশি জাতীয়তাবাদেই তো বিশ্বাসী। তো সুতরাং আমরা বিএনপির কাছ থেকে তো, বিএনপির শীর্ষ পর্যায়ে যিনি আছেন, যে মহাসচিব পর্যায় থেকে তো আমরা এই বক্তব্যটা মানে আমাদের কাঙ্ক্ষিত না, মানে আমরা এবং দেশের মানুষ এটা আশা করেন না। কিন্তু এখানের ভিতরে কি আছে এটা তো আমরা বুঝতে পারতেছি। এটা হলো যে কি, সরকারকে একটা ধমক দেওয়া, সরকারকে একটা চাপে ফেলানো, যে সরকার যদি এই মুহূর্তে নির্বাচন বা কোনো কিছুতে যদি না করে, তাহলে সরকারকে তারা আওয়ামী লীগের সাথে মিলে যাবে, মিলেমিশে একাকার হয়ে যাবে। যেমনটা আমরা স্মরণ করতে পারি 1/11 সময় যখন হাসিনাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তখন আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন তাকে দেশে ফিরে আসা উচিত। হ্যাঁ, উনি তার স্টেটমেন্ট দিয়েছিলেন বন্দি অবস্থায়। হ্যাঁ, তখন যে আন্দোলনটা হয়েছিল, সেই আন্দোলনটা দুই দলে মিলে করে আবার একটা নির্বাচনের প্রক্রিয়ায় গিয়ে সেই 2008-এ গিয়ে 9 সরকার গঠন করলো আওয়ামী লীগ। কিন্তু আমার দুঃখ লাগে যে এই কথাটা ভেবে যে সেই মঈনুদ্দিন আর এই ওয়াকারুজ্জামান, সেই ফখরুদ্দিন আর এই ডক্টর ইউনূস এক জিনিস না। সেই প্রেক্ষাপট মানে বায়তুল মোকাররমের সেই দৃশ্যপট আর আপনার 1,500 ছাত্র জনতা মেরে ফেলা এক ঘটনা নয়। হ্যাঁ, এই ঘটনা এটা হলো জনগণের ম্যান্ডেট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার বিএনপির জন্য অনেক কিছু করেছে, আরো জি, করবে। শেষ করুন। বিএনপি এই জায়গাটাতে একটু ধৈর্য ধরা, একটা মিনিট, হ্যাঁ, এই জায়গাটাতে একটু ধৈর্য ধরা দরকার। কারণ বিএনপির জন্য, বিএনপির যে আমাদের শীর্ষ নেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, ওনাকে মুক্তি দিয়েছেন নিঃশর্তভাবে। উনি এখন রাজনীতি করতে পারবেন, উনি রাজনৈতিক স্টেটমেন্ট দিতে পারবেন, উনি চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন। বিএনপির রাজনৈতিক দলের নেতা কর্মীরা
এখনো কোর্টের বারান্দা বারান্দায় ঘুরতে হয় না, এখনো বাড়ির বাইরে ঘুমাতে যেতে হয় না, জেল থেকে অধিকাংশ নেতার মানে মুক্তি হয়ে গেছে, তাদের হয়রানিমূলক মামলা প্রত্যাহারের বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এত কিছুর ভিতরেও আমি মনে করি বিএনপির অর্জন অনেক। এখন শুধু মানুষের যে মৌলিক দাবি বিএনপির কাছ থেকে আশা করে যে আওয়ামী লীগকে পুনর্বাসন বা আওয়ামী লীগকে ছাড়া বাদ দিয়ে এই ধরনের স্টেটমেন্টটা যত না বেশি আশা করে, নির্বাচনের কথা রোডম্যাপ, অবশ্যই নির্বাচন দিতে হবে, সেটা 1.5 বছরের ভিতরে হোক 2 বছরের ভিতরে হোক, কোনো সন্দেহ নাই। কিন্তু একটা কথা বিএনপিকে জোরে সোরে বলার জন্য আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে এই আহ্বানটা জেগে রেখে আমি এই পর্বে আমার বক্তব্যটা শেষ করছি। সেটা হলো বিএনপিকে অবশ্যই বলতে হবে যে এই গণহত্যাকারীর বিচার নিশ্চিত করতে হবে, যেটা এই সরকারের সবচেয়ে বড় ম্যান্ডেট, জনগণের দাবি। এবং এই দাবি নিয়ে আছে, কারণ বিচারের আগে কোনো অবস্থাতে কোনো নির্বাচন নয়। একটা রাজনৈতিক সরকার কখনো আরেকটা রাজনৈতিক দলের বিচার করাটা অত সহজ হয় না, যেটা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট করতে পারবে, অন্তর্বর্তীকালীন সরকার করতে পারবে, এবং যেটা করতে প্রফেসর ইউনূস সাহেব প্রতিশ্রুতবদ্ধ, আমরা যদি ওনার প্রথম দিনের বক্তব্যটা স্মরণ করি। সুতরাং আমি মনে করি ওনাদেরকে এই বিচারের প্রক্রিয়ায় এসে একটা সবার বিচার করতে না পারলেও উপরের একটা জায়গায় তাদের গণহত্যার বিচারটা অন্তত যেন তড়িৎ গতিতে করে। বিএনপির জোর দেওয়া, তাগিদ দেওয়া, আন্দোলন করা, আমার মনে হয় কর্মসূচি দেওয়া এটার জন্য সময় উপযোগী, যে এই সময় উপযোগী আন্দোলনের কর্মসূচিগুলো বিএনপি এটার জন্য দেখ যে তাদের গণহত্যার বিচার যেন দ্রুত গতিতে সম্পূর্ণ করা হয়, একটা চাপ তৈরি করা সরকারের উপরে। ধন্যবাদ আপনাকে।